স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে আমি সুনন্দা রায় চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বৈষম্যের শিকার ৭৫৪ জন কর্মকর্তাকে পদায়নের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি। অবসরে যাওয়া কর্মকর্তাদের ১১৯ জনকে সচিব, ৪১ জনকে সচিব পদমর্যাদায় গ্রেড ১ পদ ও ৫২৮ জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদা দেবার সুপারিশ করা হয়েছে। এ সময়ের মধ্যে এসব কর্মকর্তার আর্থিক ক্ষতি কিভাবে পুষিয়ে দেয়া যায় তা নির্ধারণের সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়, যাদের ৩ মাস সময় দেয়া হয়। ৫ সদস্যের এই কমিটি ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত পদোন্নতি সহ নানা হেনস্থায় শিকার কর্মকর্তাদের সুযোগ সুবিধা দিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ার সুপারিশ করেছেন তাদের প্রতিবেদনে, যা আজ তুলে দেয়া হলো প্রধান উপদেষ্টার কাছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। ৫ দিনের মধ্যে লেনদেন, হিসাব খোলার ফর্ম, KYC সহ যাবতীয় তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার এ বিষয়ে ব্যাংকগুলোতে চিঠি পাঠানো হয়েছে। শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অ্যাকাউন্টে কোথা থেকে কিভাবে টাকা এসেছে তা জানাতে হবে। সেই অর্থ পরবর্তী সময়ে কোথায় খরচ হয়েছে, নগদে উত্তোলন হয়েছে কিনা, এসব বিস্তারিত তথ্য দিতে হবে। এছাড়া অন্য যারা এই ট্রাস্টের সঙ্গে জড়িত কিংবা যেসব অ্যাকাউন্টে ট্রাস্টের হিসাব থেকে অন্য অর্থ স্থানান্তর হয়েছে তাদের তথ্য দিতে বলা হয়েছে। এছাড়া ব্যাংকে পাঠানোর BFIUর অন্য এক চিঠিতে শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এবং চৌধুরী জাফরুল্লাহ শরাফতের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট সরকার পতনের পর প্রায় ৫৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এসব হিসাবে জমা আছে ১৪,৫০০ কোটি টাকা। ১৯৫০ সাল থেকে প্রতি বছর ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন হয়ে আসছে। এ বছর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই। মানবাধিকার কর্মীরা বলছেন, মানবাধিকার রক্ষায় প্রাতিষ্ঠানিক সব আয়োজন বাংলাদেশে থাকলেও তার বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। সামাজিক রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটাতে পদক্ষেপ নেয়ার দাবি তাদের। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে প্রাণ গেছে ১২৭ শিশুর। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী এসব হত্যায় মামলা হয়নি একটিও। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ধর্ষণের শিকার ২৬৮ জন নারী। অক্টোবর পর্যন্ত সহিংসতায় প্রাণ গেছে ৪২৭ নারীর। আর শিশুর বিরুদ্ধে সহিংসতার যে চিত্র পাওয়া গেছে তার খুব কমই রেকর্ড হয়েছে থানায়। গণধোলায় মৃত্যু হয়েছে ১০০ জনের, আর জেল হেফাজতে মারা গেছে ৫৯ জন। রাজনৈতিক সহিংসতায় ৭৫ জন নিহত এবং প্রায় ৫,০০০ আহতের পরিসংখ্যান মিলেছে আইন ও সালিশ কেন্দ্র থেকে। আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের সাথে জড়িত ব্যক্তিদের হাতে সাংবাদিক হয়রানির ঘটনাও ছিল উল্লেখযোগ্য। বৈষম্য বিরোধী আন্দোলনের পর সাংবাদিকরা হত্যা মামলায় আসামি হওয়ার ঘটনা ঘটেছে ১২৬টি। যারা মানবাধিকার নিয়ে কাজ করেন তারা বলছেন, বৈষম্যহীনতা, ন্যায্যতা ও বাক স্বাধীনতার দাবিতেই গণ অভ্যুত্থান হয়েছে। তাই মানবাধিকার দিবসটি হওয়া উচিত ছিল অন্যান্য গুরুত্বপূর্ণ দিবসগুলির মধ্যে একটি। কর্তৃত্ববাদী যে রাজনীতি, কর্তৃত্ববাদী যে মনস্কতা, সেটি দূর করে এই দিবসের মধ্যে দিয়ে নতুন করে সমাজ এবং রাষ্ট্র তৈরি করার জায়গা। নানা ধরনের যে বৈষম্য পাঠ্যক্রমগুলো রয়েছে সেগুলোকে দূরী করার যে পলিসি, দূরী করার যে পন্থা, সেগুলোকে খতিয়ে দেখার আসলে মূল জায়গা হওয়া উচিত ছিল এই সময়গুলো। রাজনৈতিক মতপার্থক্যের কারণে সাধারণ মানুষের সাথে বিভাজন ও সংঘর্ষের ঘটনা যাতে আর না ঘটে সেদিকে নজর দেওয়ার তাগিদ অপরাধ বিশেষজ্ঞদের। আমাদের এখানে রাজনৈতিক যে অনৈক্য অথবা মতাদর্শগত যে দূরত্ব রয়েছে, সেই দূরত্বের কারণে সাধারণ মানুষের মধ্যে যাতে বিভাজন, সংঘাত, সহিংসতার ঘটনাগুলো যাতে না ঘটে, এই ব্যাপারগুলোতে একটি ঐক্য গড়ে তোলা এবং সেটি লোক দেখানো ঐক্যের চেয়ে মননে এবং চিন্তায় একই সাথে আচরণে ধারণ করার মানসিকতা কিন্তু থাকতে হবে। গণজমায়েতে সহিংসতা প্রতিরোধ, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের পর্যাপ্ত আইনি সহায়তা দেওয়ার আহ্বান মানবাধিকার কর্মীদের। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। হেমন্তের শেষ ভাগে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে উত্তরাঞ্চলে। শীত এখনও জেকে না বসলেও তাপমাত্রা কমতে শুরু করেছে।
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট। মঙ্গলবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলো। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছে নিম্ন আয়ের মানুষেরা। ভোরে শীতের দাপট থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে তাপমাত্রা। আজ ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা বা গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে ঘন কুয়াশার কারণে সকালে দৌলতদিয়া পাটুরিয়া রুটে ফেরি চলাচল 3 ঘন্টার জন্য বন্ধ থাকে। এতে দুই পারে আটক পড়েছে বেশ কিছু যানবাহন। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয় ফেরি চলাচল। শীত আসতে না আসতেই আবারও ভয়াবহ বায়ু দূষণে রাজধানী ঢাকা। এরই মধ্যে সারা বিশ্বে দূষণের শীর্ষ শহর হিসেবে নাম উঠেছে। মঙ্গলবার বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। এই পরিস্থিতির জন্য মানবসৃষ্ট কারণই সবচেয়ে বেশি দায়ী। বিশেষজ্ঞরা দূষণ কমায় পিছনে পরিবেশ অধিদপ্তরের ব্যর্থতাকে দায়ী করছেন। আর সরকারি এই সংস্থাটি বায়ু দূষণ ঠেকানোকে কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে বলছেন নানা পরিকল্পনার কথা। ঢাকার গুলশানে প্রগতি সরণির মূল সড়ক, রাস্তা কেটে চলছে সংস্কার। সড়কের উপরই ফেলে রাখা মাটি ও বালু ধুলা হয়ে বাতাসে একাকার। আর এই ছবি রাজধানীর ভাটার এলাকার। সড়কের ধুলায় একাকার চারপাশের সবকিছু। আবার রাজধানীর চারপাশ জুড়ে ইটভাটা ও কারখানার ধোঁয়া দূষণ ছড়াচ্ছে বাতাসে। ঢাকা এবং আশপাশের বিভিন্ন এলাকায় বর্জ্য পোড়ানোতেও দূষিত হচ্ছে বায়ু। বর্ষায় কিছুটা কম থাকলেও শীত আসতেই ভয়াবহ আকার ধারণ করেছে বায়ু দূষণ। এরই মধ্যে সারা বিশ্বে বায়ু দূষণে একাধিকবার শীর্ষে নাম উঠেছে ঢাকার। সোমবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা। গবেষণায় দেখা গেছে রাজধানীতে বায়ু দূষণের সবচেয়ে বড় কারণ সড়কে খোঁড়াখুড়ি ও নির্মাণ কাজ। এরপরই ইটভাটা ও কারখানার ধোঁয়া। এছাড়া যানবাহনের কালো ধোঁয়া ও বর্জ্য পোড়ানোও দূষণের অন্যতম কারণ। নির্মাণ কাজ থেকে অথবা রাস্তার বিভিন্ন সংস্কার বা খোঁড়াখুড়ি থেকে যে উৎসটি, সেটি এখন বায়ু দূষণের 1 নম্বর উৎস হয়ে গেছে। দ্বিতীয়তে যেই উৎসটি, যেটি আগে 1 নম্বরে ছিল, সেটি হলো শিল্প কারখানা এবং ইটের ভাটা থেকে যে দূষণ। পরিবেশ নিয়ন্ত্রণের জন্য যেই সংস্থাগুলো রয়েছে তাদের চোখের কাছেই কিন্তু এই দূষণগুলো হচ্ছে, কিন্তু আমরা কার্যকর ব্যবস্থা নিতে দেখি না। বায়ু দূষণ ঠেকাতে নানা পদক্ষেপ নেয়ার কথা বললেও সবার সচেতনতার উপর তাগিদ পরিবেশ অধিদপ্তরের। বায়ু দূষণের উৎসটা এত ব্যাপক এবং এত জটিল যে এটাকে আসলে উন্নতি দেখানো খুব কঠিন একটা কাজ। আমাদের জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা, একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনা লঞ্চ করা হয়েছে। টার্গেটটা হলো 2030-এর মধ্যে সকল কার্যক্রম যদি বাস্তবায়ন করা যায়, বর্তমানে যে আমাদের ঢাকার যে অ্যাভারেজ পলিউশন, এয়ার পলিউশন, তার চেয়ে আমরা 30 মাইক্রোগ্রাম PM 2.5 পলিউশন কমাবো। বায়ু দূষণ রোধে শুধু আশ্বাস নয়, যথাযথ পরিকল্পনা এবং বাস্তবায়নের উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। পঞ্চগড়ের অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ওয়াশ ব্লকের কাজ ফেলে উধাও ঠিকাদার। 1.5 বছর ধরে ঝুলে আছে কাজ। বিদ্যালয়ের ভবনের সামনে ও বিদ্যালয় চত্বরে ফেলে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। নিম্নমানের কাজ হওয়ায় ভেঙে পড়েছে দেয়াল ও গ্রিল। ওয়াশ ব্লকের সেফটি ট্যাঙ্ক খোলা রাখায় যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এদিকে মাত্র 20 থেকে 30% কাজ করে 70%-এর বেশি বিল তুলে নেওয়ার অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পঞ্চগড়ের বোদা উপজেলার ঝোলই শালশিরির ভীমদামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণে 2023 সালের আগস্ট মাসে শুরু হয় ওয়াশ ব্লক নির্মাণের কাজ। পিডিপি প্রকল্পের অধীনে 1 বছরের প্রকল্প 1.5 বছর গড়ালেও দৃশ্যমান হয়েছে কেবল 20% কাজ। 1.5 বছর ধরে বন্ধ রয়েছে নির্মাণ কাজ। লোহার রোডেও ধরেছে মরিচা। নষ্ট হয়ে যাচ্ছে রোডের গুণগত মান। দীর্ঘ প্রায় 2-2.5 বছর থেকে পড়ে আছে, কিন্তু কাজ তো অল্প করে রাখে দিছে। একই চিত্র উপজেলার বানিয়াপাড়া, মান্নাপাড়া, বোদা উপজেলার নবাবগঞ্জ ও যোধমনিরাম প্রাথমিক বিদ্যালয়ের। বাইরের দেয়াল প্লাস্টার করা হলেও ভেতরে কোনো কাজ করা হয়নি। সেপটিক ট্যাঙ্কটিও খোলা রাখা হয়েছে। খেলাধুলা করতে যদি হঠাৎ যদি কোনো বাচ্চা পড়ে যায়, তখন বিদ্যালয় কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হয়। এই পাশে বাথরুম আছে, যাইতে সমস্যা হয়, ওই জন্য এই পাশে অনেক দিন ধরে ঠিক করতেছে, ঠিক করাই শেষ হয় না। কাজ শেষের সময়সীমা পেরিয়ে গেলেও কাজ করার তেমন কোনো তৎপরতা নেই ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
এরই মধ্যে ৭০% বেশি টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান নন্দন প্রেস। ঠিকাদারকে টাকা তুলতে সহযোগিতার বিষয়টি অস্বীকার করছেন উপসহকারী প্রকৌশলী। বিল যেটা সেটা তোমার শাসন বললো যে এখন সে অলরেডি আমাদের কাছে 1 কোটি টাকার উপর পাওনা আছে তার আমাদের কাছে। আমাদের ফান্ডের সংকটের কারণে তাকে টাকা দেওয়া হবে না, দেওয়া যাচ্ছে না ফান্ড। এদিকে ঠিকাদারের দাবি টাকা না পাওয়ায় কাজ বন্ধ আছে। ফাইনাল করছি একটা প্যাকেজ হলো জুন মাসে, এখন পর্যন্ত ফাইনাল বিল হয় নাই, দিতে পারে নাই। একটা ফাইনাল করছি জুলাই মাসে, টাকা পাওনা আছে 67 লক্ষ টাকা। জানুয়ারির মধ্যে কাজ শেষ করার আশ্বাস জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলীর। আমাদের কাজগুলো আমরা দ্রুত শেষ করার জন্য চেষ্টা করছি। আমাদের প্রজেক্ট অফিসের সাথে কথা বলা আছে যে আগামী জানুয়ারির মধ্যে কাজগুলো আমাদেরকে শেষ করতে হবে। পিডিবি প্রকল্পের অধীন জেলায় 487টি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ ব্লক নির্মাণের কাজ শুরু হলেও এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে 376টি। ডিবিসি নিউজ ডেস্ক। স্বদেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের আর্থ-সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে দিনাজপুরে 14টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হলেও বাস্তবে তার কোনোটি হয়নি। অনেক ভবন ব্যবহার করতে পারেনি মুক্তিযোদ্ধারা, আবার কোনোটি পরিণত হয়েছে মাদকের আখড়ায়। বিগত সরকার নিজেদের লোকদের পুনর্বাসিত করতে বিপুল খরচে অপরিকল্পিত ভবন নির্মাণ করেছে বলে অভিযোগ মুক্তিযোদ্ধাদের। দিনাজপুর জেলায় একটি আর উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স 13টি। এসব নির্মাণ করা হয় আওয়ামী লীগের আমলে। উপজেলার প্রতিটি ভবনে খরচ প্রায় 1,83,00,000 টাকা, আর জেলায় 1,60,00,000। 2022 সালে সদর উপজেলার এই ভবনটি উদ্বোধনের পর আর তালা খোলা হয়নি। 6টা বাড়ি ছিল, এখানে বাড়িগুলো উঠাই দিয়ে তো এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটা করছে, অথচ এটা ব্যবহার হচ্ছে না। তাইলে ওই ভূমিহীন লোকগুলোর জন্য সমস্যা হয়েছে না, তাদের বাড়ি ঘরের জন্য সমস্যা হয়েছে না। উদ্বোধন করার পর থেকে এখন পর্যন্ত কেউ আসেও নেই, এটা খুলেও দেখে নাই। আর এর পিছনে এমন হয়ে গেছে যে মাদকের আড্ডা, সন্ধ্যা বিকাল কোনো কিছু নাই, সবসময় এখানে মাদক নিয়ে পড়ে থাকে সবাই। মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম উদ্বুদ্ধ করা, মুক্তিযোদ্ধা সংসদের প্রাতিষ্ঠানিক ক্ষমতা বাড়ানো, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিই ছিল এই প্রকল্পের উদ্দেশ্য। কিন্তু বিপুল অর্থ ব্যয়ে কার স্বার্থে এই কমপ্লেক্স নির্মাণ, এমন প্রশ্ন তুলেছেন খোদ মুক্তিযোদ্ধারা। আজকে পর্যন্ত এটার তালাটা খোলা হয়নি। মুক্তিযোদ্ধাদের বলি আর মুক্তিযোদ্ধা সংসদের কোনো কাজেই আসেনি। কমপ্লেক্সগুলি যে তৈরি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, এইটার একটা অসৎ উদ্দেশ্য নিশ্চয়ই ছিল। খুব অবাক হয়ে আমরা, এত টাকা দিয়ে যাদের উদ্দেশ্যে এই কমপ্লেক্সগুলো তৈরি হলো তাদের অদ্যাবধি কোনো কাজে লাগলো না, কাজে আসলো না। তো কী উদ্দেশ্যে এগুলি তৈরি করেছে না, নিজেদের লোকজনকে এখানে প্রোভাইড করা, বাণিজ্যে প্রোভাইড করা, এটা একটা বড় একটা দুর্নীতি হয়েছে বলে আমি মনে করি। 3 তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় দোকান, আর তৃতীয় তলায় রয়েছে মুক্তিযোদ্ধাদের অফিস ও সেমিনার কক্ষ। এসব কমপ্লেক্স জনসমাগম ও বাণিজ্যিক এলাকায় করা হলেও অপরিকল্পিতভাবে নির্মাণের কারণে বাণিজ্যিক ব্যবহারেও আগ্রহ কম মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। আজ 10 ডিসেম্বর 1971 সালের এই দিনে হানাদার মুক্ত হয় খুলনা ও মাদারীপুর জেলা। এই দিনেই মুক্তিযোদ্ধাদের যুদ্ধজাহাজ পদ্মা ও পলাশে বোমা হামলা চালায় হানাদার বাহিনী। এতে প্রাণ হারান বাংলার শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহ। হিরন পয়েন্ট ও মোংলাকে শত্রুমুক্ত করে 10 ডিসেম্বর সকালে পদ্মা ও পলাশ নামে 2টি যুদ্ধজাহাজ নিয়ে পাকিস্তানের নৌঘাঁটি খুলনার খালিশপুরের তিতুমির ছুটে আসছিলেন মুক্তিযোদ্ধারা। রূপসা নদীতে প্রবেশের পর বিমান হামলার শিকার হয় জাহাজ দুটি। শহীদ হন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহ। হামলায় বেঁচে যাওয়া এক শ্রেষ্ঠ সন্তান আজও বয়ে বেড়াচ্ছেন সেই দিনের বিষাদে ঢাকা স্মৃতি নিয়ে। রুহুল আমিন সহ বীরশ্রেষ্ঠ ও জাহাজই ছিল, যখন ওই কিনারায় বেঁধে গেল তখন ও পানি খেতে চাইছিল, হি ওয়াজ এলাইভ, কিন্তু ওরা পানি দিতে চায়নি। মাদারীপুরের AR হাওলাদার জুট মিলের ডি-টাইপ ভবনটিকে টর্চার সেল হিসেবে ব্যবহার করে পাক বাহিনী শত শত নারী পুরুষকে ধর্ষণ ও হত্যা করে এই সেলের পশ্চিম পাশের মাঠে দেয় গণকবর। 8 ডিসেম্বর সমাদ্দার ব্রিজ এলাকায় 3 দিন 2 রাত হানাদার বাহিনীর বিরুদ্ধে কমান্ডার খলিলুর রহমান খানের নেতৃত্বে সম্মুখ যুদ্ধ পরিচালনা করেন মুক্তিকামী বাংলার দামাল ছেলেরা। মেজর আব্দুল হামিদ ঘটক তার কোমরের বেল্ট, মাথার টুপি এবং 4.54 এর একটি রিভলভার আমার কাছে হস্তান্তর করে
সে আমাদের কাছে আত্মসমর্পণ করে। 10 ডিসেম্বর পাক বাহিনীর মেজর আব্দুল হামিদ ঘটক সহ 37 হানাদার আত্মসমর্পণ করে খলিল বাহিনীর কাছে। শহীদ মুক্তিযোদ্ধাদের যে তালিকাটা আছে আমরা তা নিয়েছি। নতুন করে কেউ আবেদন করে সেটি আমরা যাচাই বাছাই করব এবং সঠিকতা যাচাই করে তারপরে আমরা এই তালিকাতে নাম অন্তর্ভুক্ত করব। মাদারীপুরের 14টি স্থানে রয়েছে গণহত্যার নিদর্শন হিসেবে গণকবর। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে সমদ্দার ব্রিজ এলাকায় নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জে আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক। সার সংকটের মধ্যেই ভালো ফলনের পাশাপাশি ন্যায্য দামের আশা কৃষকদের। কৃষি বিভাগও আশ্বাস দিয়েছে সে প্রত্যাশার। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের মাঠে মাঠে সোনালী আমন ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা। দম ফেলার সময় নেই কৃষাণীর। চলতি মৌসুমে আমন ধানের ফলনও ভালো হয়েছে। ফলে ধান সংগ্রহের উৎসবমুখর পরিবেশ স্থানীয়দের উঠানে। এছাড়া গরুর খাদ্য হিসেবে খড়ের চাহিদা বৃদ্ধি হওয়ায় দামও ভালো পাচ্ছেন তারা। কৃষকরা বলছেন প্রতি বিঘা জমি চাষাবাদে খরচ হয়েছে 12 থেকে 13 হাজার টাকা। প্রতি বিঘা জমি থেকে গড়ে ধান পাওয়া যাচ্ছে 22 থেকে 23 মণ করে। খরচ বাদ দিয়ে লাভের আশা করছেন তারা। 4 দিন থেকে ধান মারছি, প্রায় বিঘা 10 মতো ধান মারা হয়েছে। জেনে ধানের ফলন প্রায় এভারেজে আপনার 22 মণ। বিঘা প্রতি ধান আপনার 23 মণ 24 মণ বিঘা যাচ্ছে। তো আল্লাহর রহমতে ধানের ফলন খুব খারাপ নয়, ভালোই আছে। গত বছরের তুলনায় এবছর সার সংকট ও সারের দাম বেশি হওয়ায় খরচ বেশি পড়েছে। সেই তুলনায় ধানের ন্যায্য দাম না পেলে লোকসানের আশঙ্কা তাদের। বর্তমানে বীজের খরচটা অনেক বেশি, যেটা সরকার আমাদের দিকে বলেই ঠিকই কি কৃষকের সহযোগিতা করি, কিন্তু আমাদের কোনো সহযোগিতা আমরা কোনোটা পাচ্ছি না। তাহলে কি সরকার যদি বছরে এরকম করে যদি দাম দর বাড়ায় সাহার টাহারের, তাহলে জমি জমা ছেড়ে দিতে হবে, করতে হবে না। তার দামটা কমলে জমি জমা করে লাভ আছে। সময় মতো সার, পানি ও আধুনিক জাত চাষাবাদে ভালো ফলন ও ধানের ন্যায্য দাম পাবার আশ্বাস কৃষি কর্মকর্তার। সময় মতন সার, সেচ, বিদ্যুতের সহায়তা এগুলো ছিল। প্রত্যেকটা জমিতেই এবার রোগ এবং পোকারও আক্রমণ কম ছিল। কৃষকরা অনেক খুশি। জেলায় এবছর আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 53,950 হেক্টর। ধান চাষ হয়েছে 54,415 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক। বাগেরহাটে শুরু হয়েছে আমন ধান ঘরে তোলার উৎসব। জেলা জুড়ে পাকা ধানের মৌ মৌ ঘ্রাণ। ভোর হতেই মাঠে ছুটছেন কৃষক। আর কেউ ধান কাটছেন, আবার কেউ আটি বেঁধে বাড়িতে নেয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন। এবছর ভালো ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। বাগেরহাটের মাঠ জুড়ে সোনালী ধানের সমারোহ। এবছর জেলায় 73,234 হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এই চাল জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে চলে যায়। আমনের ভালো ফলনে কৃষকের ঘরে ঘরে বইছে উৎসবের আমেজ। চলতি সপ্তাহে শুরু হয়েছে ধান কাটা। বাজারে দামও পাচ্ছেন ভালো। ভালোই হয়েছে, যা হয়েছে ধান এবার বছর কাটিনি ধান তো যাক ভালোই হয়েছে। 1 বিঘে জমিতে এগ্রো ধান চাষ করছি, এবার ফলন মোটামুটি হয়েছে, আগামীতেও চাষ করব। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না এলে ফসল ঘরে তুলতে সমস্যা হবে না বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের বাগেরহাট জেলায় এবার আমন 73,234 হেক্টরে আবাদ হয়েছে এবং ফসলের অবস্থা খুব ভালো আছে। পোকামাকড় এবং রোগবালাই এবার খুবই কম এবং আশা করছি আমরা 1,85,798 মেট্রিক টন চাউল উৎপাদন হবে আমাদের জেলায়। চলতি মৌসুমে বাগেরহাটে 1,85,798 মেট্রিক টন চাল উৎপাদন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক প্রস্তাবনা কমিটি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর বিক্রম হাফিজউদ্দিন আহমেদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্ট 2024-এর ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের পর অন্যতম আলোচনার বিষয় ছিল পুলিশ বিভাগের সংস্কার। পেশাদারিত্বের বাইরে গিয়ে পুলিশ ক্রমাগত মারমুখী আচরণ এবং ক্ষেত্র বিশেষে অস্বাভাবিক হিংস্র কর্মকাণ্ড সার্ভিস হিসেবে পুলিশের মর্যাদাকে প্রায় শূন্যের কোঠায় ঠেলে দিয়েছে। আন্দোলন দমনের নামে অতি অল্প সময়ের মধ্যেই সহস্রাধিক মানুষের নির্মম হত্যাকাণ্ড দেশবাসীকে স্তব্ধ করে দিয়েছে। রক্তাক্ত গণবিপ্লবে পরাজিত স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে এবং গণহত্যা ও নির্যাতনের নেতৃত্ব দেওয়া প্রধান কুশীলবগণ অনেকেই পালিয়ে গিয়েছেন, বাকিরা রয়েছে আত্মগোপনে।
দৃশ্যপট থেকে জনগণের প্রতিপক্ষ মূল হোতারা পালিয়ে গেলেও রাষ্ট্রীয় অপরিহার্য সংগঠন হিসাবে পুলিশ এখনো দৃষ্টিপটে রয়ে গিয়েছে। এর অন্তর্ধান কিংবা বিলুপ্তি কোনোটাই কাম্য নয়। পুলিশকে বাদ দিয়ে কোনো রাষ্ট্র বা সমাজ কল্পনা করা যায় না। অতএব প্রায় গণশত্রুতে পরিণত হওয়া সত্ত্বেও এই বাহিনীকে ছেঁটে ফেলার কোনো সুযোগ নাই। একে আবার সংশোধন করে দাঁড় করাতে হবে। রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সার্ভিসটির সংস্কার এখন সময়ের দাবি। শুধুমাত্র উন্নততর সার্ভিস প্রাপ্তির জন্য নয়, ভবিষ্যতে বল প্রয়োগের ক্ষেত্রে সাম্প্রতিককালে ঘটে যাওয়া নিষ্ঠুর আচরণের যেন পুনরাবৃত্তি না ঘটে, সেই লক্ষ্যে পুলিশ বিভাগের সংস্কার একটা গুরুত্বপূর্ণ জাতীয় দাবিতে পরিণত হয়েছে। জনপ্রতিনিধিশীল এবং কার্যকর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং কল্যাণের জন্য বিএনপি তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই কাজ করতে গিয়ে সীমাহীন ত্যাগ স্বীকার করার মাধ্যমে অব্যাহত লড়াই চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পালানোর পর সিরিয়ায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। দেশটির কয়েকশো জায়গায় হামলা করেছে তেল আবিব। এর মধ্যে মোহাম্মদ আল বশিরকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে বিদ্রোহীরা। বিদ্রোহী গোষ্ঠী হায়াত আল সামের নেতৃত্বে গঠিত হয়েছে এই সরকার। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর এখন বিদ্রোহী গোষ্ঠীগুলো তৎপর রয়েছে অন্তর্বর্তী সরকার গঠনে। এরই মধ্যে বিদ্রোহীরা মোহাম্মদ আল বশিরকে এই সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ৪১ বছরের বশির বর্তমানে HTS পরিচালিত সিরিয়ান সালভেশন ইদলিব অঞ্চলের উন্নয়ন ও মানবিক বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বেই হবে অন্তর্বর্তী সরকার। পেশায় প্রকৌশলী আল বশিরের জন্ম ১৯৮৩ সালে ইদলিব অঞ্চলের আল জাওয়া শহরে। আলেপ্পো ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন তিনি। এরই মধ্যে সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি বিদ্রোহীদের হাতে ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়েছেন। সোমবার HTS এর প্রকাশিত এক ভিডিওতে আল বশিরের সঙ্গে HTS এর নেতা জোলানি সহ সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে বৈঠক করতে দেখা যায়। এদিকে ক্ষমতা হারানো বাশার আল আসাদ রাশিয়ায় আছেন কিনা তা নিশ্চিত করেনি রাশিয়া। এরই মধ্যে সোমবার রাতভর রাজধানী দামেস্ক সহ হোমসের বিমানবন্দর ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১০০টিরও বেশি বিমান হামলা চালায় ইসরায়েলের সেনারা। অঞ্চলগুলোয় বিভিন্ন গোষ্ঠীর অবাধে অস্ত্র ব্যবহার বন্ধ করতে এই হামলা চালানো হয়েছে বলে জানায় IDF। হাসনা আক্তার, DBC নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।